আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এই অধ্যায়টি দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা এর সকল প্রশ্নের উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। বিবরণমূলক লেখার প্রথমেই পিরামিড গল্পটি লিখেছেন সৈয়দ মুর্তজা আলী। এই পিরামিড গল্পটি মনোযোগ সহকারে পড়বা। এই গল্পটিতে পিরামিডের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে নিচের শব্দের অর্থ আছে। এরপরে 82 পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে। কাজটি হলো পরে কি বুঝলাম। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে পিরামিড গল্পের ওপর ভিত্তি করে। প্রথম প্রশ্নটি হলো, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন? এর উত্তর হচ্ছে লেখক এখানে পিরামিডগুলোর বিবরণ দিয়েছেন। এরপরের প্রশ্নটি হলো, পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন? এই প্রশ্নটির উত্তর হচ্ছে মিশরের ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন। প্রায় 6500 বছর আগে পিরামিডগুলো তৈরি করা হয়। এরপরে গ নম্বর প্রশ্নটি হলো, পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল? এর উত্তর হচ্ছে অনন্ত জীবনের প্রত্যাশায় ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন। ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না। তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডগুলো ভিতরে রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না। কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না। তাই তারা পিরামিড তৈরি করেন। এরপরের প্রশ্নটি হলো, পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? এই প্রশ্নটির উত্তর হচ্ছে পিরামিডগুলো পাথরের তৈরি। পাথর কেটে পাথরের টুকরোর ওপর পাথরের টুকরো বসিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল। এরপরে নম্বর, পিরামিড একটি পুরাকৃতি। বাংলাদেশের যে কোনো পুরাকৃতির সাথে এর অমিল খুঁজে বের করো। এই প্রশ্নটির উত্তর হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি পুরাকৃতি হচ্ছে পাহাড়পুরের সোমপুর বিহার। পিরামিডের মতোই এটিও প্রাচীন স্থাপনা, তবে পিরামিডের প্রাচীনত্বের চেয়ে এর প্রাচীনত্ব কম। পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছেন, সোমপুর বিহারও পাল রাজাদের কৃতি। পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো আর বিহারে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন এবং স্বাস্থ্যচর্চা করতেন। পিরামিড ত্রিকোণ বিশিষ্ট আর সোমপুর বিহারটি চতুষ্কোণ বিশিষ্ট। পিরামিডের ভিতরে যেমন ছোট ছোট কুঠুরি রয়েছে, বিহারের ভিতরেও তাই। বিহারের দেওয়ালে টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেওয়ালে তেমন চিত্র নেই। তবে মিশরের পিরামিড ও সোমপুর বিহার দুটি প্রাচীন সভ্যতার নিদর্শন। এভাবেই 82 পৃষ্ঠার পরে কি বুঝলামের এই 5টি প্রশ্নের উত্তর লিখে রাখবা। এরপরে বলি ও লিখি। পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এর উত্তর হচ্ছে পিরামিড পৃথিবীর একটি আশ্চর্য নিদর্শন এবং তা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম। যুগ যুগ ধরে পিরামিডের ভিতর ও বাইরের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে মানুষ। অনেক পিরামিডের ভিতরে ঢুকতে চেয়েছে সম্পদের লোভে, কিন্তু মিস্ত্রিরা এমন কৌশলে তা বানিয়েছিল যে সহজে কেউ যেন প্রবেশের রাস্তা না পায়। মিশরের ভিতরে বাইরে আর পিরামিড থাকলেও গিজে অঞ্চলের 3 পিরামিডেই জগৎ বিখ্যাত। লেখক এগুলোর কথাই তুলে ধরেছেন। পিরামিড 3টি যেসব রাজারা নির্মাণ করেছেন তাদের নাম, নির্মাণের কাল এবং পিরামিডগুলোর উচ্চতা ও আকৃতির বর্ণনা দিয়েছেন লেখক। এসব পিরামিড তৈরি হয়েছিল পাথর কেটে পাথরের টুকরো দিয়ে। মোট 23 লক্ষ টুকরো পাথর লেগেছিল। এগুলো বানাতেও 1 লক্ষ লোকের 20,000 সময় লেগেছিল। ব্যয় হয়েছিল প্রচুর অর্থের। পিরামিডগুলো বিশেষ উদ্দেশ্য নিয়ে মিশরের রাজারা তৈরি করেছিলেন। মূল লক্ষ্য ছিল অনন্ত জীবনের প্রত্যাশা। ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না। তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিয়ে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না। কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি, কারণ এর মধ্যে মানুষ মমিকে স্পর্শ করতে পেরেছে এবং তা স্থানান্তরিত করে জাদুঘরে রেখেও দিয়েছে। এভাবেই 83 পৃষ্ঠার নিজের ভাষায় বলি ও লিখির কাজটি লিখে রাখবা। এরপরে লেখা নিয়ে মতামতের এখানে বলা হয়েছে পিরামিড রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমাদের মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। বোঝার সুবিধার জন্য 2টি নমুনা দেওয়া হলো।
এখানে দুটি নমুনা দেওয়া আছে, এই নমুনা দুটির আলোকে নিচের ফাঁকা ঘরগুলোর উত্তর করতে হবে। আমি আর এই নমুনা দুটি পড়তেছি না। এরপরে 3 নম্বরে আমি এখানে লিখেছি, আমি একটু জুম করে নিচ্ছি সুবিধার্থে। এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল? টুকরা বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরা এক করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এই পাথর নিয়ে একটা দেওয়াল বানালে সে দেওয়াল লম্বায় 650 মাইল হবে, অর্থাৎ সে দেওয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে। এটি হলো যা পিরামিড রচনায় রয়েছে। এরপরে আমার মতামত ও জিজ্ঞাসা, এই তত্ত্বটি সঠিক কিনা তা যাচাই করা উচিত। গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড, কায়রো শহর, নীলনদ ইত্যাদির আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় সেখানে। তবে আমার জিজ্ঞাসা, পিরামিডের পাথর এত বড় টুকরো এখনও বিদ্যমান কি না? এরপরে 4 নম্বর, অন্য খরচের কথা বাদ দাও। এই 1 লক্ষ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাকে 20 বছর ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সত্তার খুব একটা উঁচু স্তরে উঠে গিয়েছে। এরপরে আমার মতামত ও জিজ্ঞাসা, আমি জেনেছি মিশরের আবহাওয়া সূক্ষ্ম, যে কারণে সভ্যতার অনেক নিদর্শন কালের গর্ভে হারিয়ে যায়নি। তাই আমি মনে করি মিশরীয় সভ্যতা এখনও উঁচু স্তরে বিদ্যমান। তবে আমার জিজ্ঞাসা, প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসাবে কেন সংরক্ষণ করে রাখে? এভাবেই এই শখটির কাজ করবা। এরপরে বিবরণ লেখার কৌশল এখানে দেওয়া আছে, এই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়বা। এরপরে বিবরণ লিখি। এখানে বলা হয়েছে বাংলাদেশে অনেক পুরাকৃতি আছে, এগুলোর মধ্য থেকে একটি পুরাকৃতি নিয়ে কি করতে বলছে? বিবরণমূলক গল্প লিখতে বলছে। এখানে আমি দিয়েছি, আমার এলাকায় একটি পুরনো স্থাপত্য হলো উয়ারি বটেশ্বর, নিচে এটি সম্পর্কে একটি বিবরণ লেখা হলো। উয়ারি বটেশ্বর, আমাদের দেশের মাঠঘাট, নদী নালা আর জনবসতি সবই প্রকৃতির কারণে বদলে যায়। এখনও দেখা যায় নদীর পাড়ের জমি, ঘরবাড়ি, গ্রাম আর রাস্তাঘাট ভেঙেছে, আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়েছে। শত শত বছর থেকে এভাবে চলে আসতে থাকে ভাঙ্গা গড়া মাটি চাপা পড়ে যাওয়া একটি নগর জনপদ। মাটি খুঁড়ে এমনি এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া যায় বাংলাদেশে। সেই স্থানের নাম নরসিংদী জেলার উয়ারি বটেশ্বর। উয়ারি বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। আসলে উয়ারি ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। উয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। সেটাই ছিল উয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন। জানা যায় 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান। ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখান। তিনি অভিভূত হন। 1956 সালে উয়ারি গ্রামের মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি। তাতে 4000-এর মতো মুদ্রা ছিল। 1974 ও 75 সালের পর থেকে হাবিবুল্লাহ উয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সালে এখানে শুরু হয় খনন কাজ। নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক শফি মোস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরনো। উয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গা পাওয়া গেছে। আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙ্গাটেক, সোনারুলা, কেন্দুয়া, মরজাল, টঙ্গিরাজার বাড়ি, মন্দির ভিটা, জানখারটেক,
টঙ্গীর টেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায়। দুর্গ প্রাচীর, ইটের স্থপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু থেকে শুরু করে জীবন ধারণের জন্য যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল। এই স্থানের বসতি এলাকাটি সম্প্রত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা, এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতায় প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। এভাবেই বিবরণমূলক গল্পটি লিখবা। এই ছিল পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।